সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। বিডিআর হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক নানা বিষয়ে কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিডিআর বিদ্রোহ নিয়ে তার বক্তব্য ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং কিন্তু নেই। এবং এই ঘটনা বিডিআর সদস্যদের দ্বারাই সংঘটিত হয়েছে। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে। ১৬ বছরের বিচার প্রক্রিয়া নষ্ট করা যাবে না। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে মন্তব্য করে তিনি আরও বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত। প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস পালনের সময় সেনাপ্রধানের বক্তব্য এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার সহ নানা বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় পিলখানা হত্যাকাণ্ড, ইফ এবং বাট। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিডিআর হত্যাকাণ্ড পরবর্তী চাকরিচ্যুত, এবং ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রঞ্জিব, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকার ছেড়ে আবারও রাজপথে নামছেন নাহিদ ইসলাম। যোগ দিচ্ছেন নতুন রাজনৈতিক দলে। মানুষকে ঐক্যবদ্ধ করে জন আকাঙ্ক্ষা পূরণেই পদত্যাগের সিদ্ধান্ত। নির্বাচন প্রশ্নে দেশের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে বিপন্ন হবে সার্বভৌমত্ব, সতর্ক করলেন সেনাপ্রধান। বাহিনীকে নিয়ে আক্রমণাত্মক কথা না বলার আহ্বান। ডিসেম্বরে নির্বাচনের আশা। শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে শ্রদ্ধা। ১৬ বছরেও পিলখানা হত্যার বিচার শেষ না হওয়ায় হতাশা। জড়িতদের মুখ্য উন্মোচনের চেষ্টায় সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ৭১-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে প্রশ্ন উঠল আপিল বিভাগে। জামায়াত নেতা এটিএম আজহার লিফট আপিলের সুযোগ পাবেন কিনা, আদেশ বুধবার। আমরা আলোচনায় যেতে চাই। প্রথমেই লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুল ইসলাম, আপনার সাথে আমরা আলোচনা করতে চাই। আপনি ২০০৯ সাল যখন বিডিআর বিদ্রোহ কিংবা পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হলো, তার পরবর্তী সময়ে আমরা দেখেছি জুন মাসে আপনাকে চাকরিচ্যুত করা হয় এবং যেই ৭ জন কর্মকর্তাকে, সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয় তাদের মধ্যে আপনি একজন ছিলেন। একটু জানতে চাইব, বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর ভেতরে কিংবা সেনা কর্মকর্তাদের যে হত্যাযজ্ঞ ঘটানো হয়েছে, ৫৪ জন সেনা কর্মকর্তাকে সেদিন খুন করা হয়েছে, সাথে আরও ১৭ জন মানুষ ছিলেন, মোট ৭৪ জনকে খুন করা হয়েছে। এর পরবর্তীতে আপনাদেরকে চাকরিচ্যুতর কারণটি কী ছিল এবং পাশাপাশি এই বিডিআর বিদ্রোহের নেপথ্যে আসলে কি ঘটনা ছিল? ধন্যবাদ মিস্টার জাফর, আমাকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনার অনুষ্ঠানে। আজকে ২৫শে ফেব্রুয়ারি, গত ১৬ বছর পরই প্রথম আমরা মুক্তভাবে, উন্মুক্তভাবে বা প্রাণ খুলে আমরা আমাদের শহীদদের কথা স্মরণ করতে পেরেছি এবং আমরা কথা বলতে পেরেছি যে সত্যিকারের যে কারা এই ঘটনাটা ঘটালো, কীভাবে ঘটনা ঘটলো, এ ব্যাপারে আমরা কথা বলতে পারছি। গত ১৫ বছর আমরা সেটা পারি না অ্যাকচুয়ালি। এটা অত্যন্ত একটা হৃদয় বিদারক দিন। আমরা আজ জানি যে এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও কিছু বিপদগামী বিডিআর সদস্য এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, বাট তাদের পিছনে ছিল একটা বড় শক্তি, একাধিক শক্তি অ্যাকচুয়ালি। ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্ট জড়িত ছিল এটাতে। এখানে একটা বাইরের একটা শক্তি জড়িত ছিল, এটা ক্লিয়ারলি আমরা এখন জানি। সত্যি কথা বলতে কি, এটা ছিল আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা বড় আঘাত, যার রিফ্লেকশন আমরা দেখেছি পরবর্তী ১৫ বছরে। এই বিডিআর হত্যাকাণ্ডে শুধুমাত্র যে আমরা ৫৭ জন আমাদের অফিসারদেরকে হারিয়েছি তা নয়, এর মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছিল। বিডিআর একটা অত্যন্ত শক্তিশালী একটা প্যারামিলিটারি ফোর্স ছিল, বর্ডার গার্ডের একটা ফোর্স ছিল, যেটা মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। এবং ফ্যাসিস্ট হাসিনা সরকার এই ঘটনার মাধ্যমে এই রাষ্ট্রে গুরুত্বপূর্ণ যে বাহিনীগুলোকে পুরোপুরি করায়ত্ত করে ফেলে এবং সাবসার্ভিয়েন্ট করে ফেলে। তো সেই জন্য এখন এটা এই ঘটনাটা আসলে কে ঘটিয়েছিল, এটা বিভিন্ন ধরনের হাইপোথিসিস আছে।
সেটা একটা যে ইনভেস্টিগেশন হয়েছিল সেটা প্রপার কোনো ইনভেস্টিগেশন ছিল না অ্যাকচুয়ালি, আমরা জানি। আমার সুযোগ হয়েছিল এই ইনভেস্টিগেশন রিপোর্টগুলো পড়ার। অ্যাটলিস্ট মিলিটারি যে আর্মির যে ইনভেস্টিগেশনটা হয়েছিল সেটার রিপোর্টটা আমি ড্রাফট রিপোর্টটা আমি পড়েছি। আর যেটা জাতীয়ভাবে যে ইনকোয়ারিটা হয়েছিল রিটায়ার্ড সেক্রেটারি মিস্টার আনিসুজ্জামানের অধীনে, সেটা আমি পুরো রিপোর্টটাও পড়েছি। সত্যি কথা বলতে কি এই রিপোর্টটা ছিল কমপ্লিটলি একটা একপেশের রিপোর্ট এবং একটা দায়সারা রিপোর্ট। এখানে প্রকৃত পরিকল্পনাকারী বা যাদের মদদে এই ঘটনাটা ঘটেছে সেটা প্রকৃত স্বরূপটা উঠে আসেনি। এবং যে ফেইলিয়ারটা ছিল এটা কিন্তু একটা বড় একটা আমাদের ব্যর্থতা ছিল। সত্যি কথা বলতে কি সেদিন আমরা একটা যুদ্ধে হেরে গিয়েছিলাম। এটা আমাদের, আমি যেটা বলেছি এটা ছিল আমাদের স্বাধীনতার উপর একটা আঘাত এবং সেদিন আমরা হেরে গিয়েছিলাম। এবং এটা বড় দায় আমাদের সেনাবাহিনীর, সেই সময়ের যারা লিডারশিপে ছিলেন, বড় দায় ছিল সেই সময় যারা ইন্টেলিজেন্সে কাজ করেছেন। এরকম একটা ঘটনার অনেক ইন্ডিকেশন পাওয়া যাচ্ছিল, বাট তারা সেটা ইগনোর করেছেন অথবা ইচ্ছা করেই সেটা চাপিয়ে রেখেছিলেন। এবং যারা এই হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশন করেছেন তারাও কিন্তু এই ইনভেস্টিগেশনটা প্রপারলি করেন নাই। তাদের প্রচুর প্রচুর চাপ ছিল, বাট সেই চাপটাও তারা এই চাপের অধীনেও তারা কিছু কাজ করতে পারতেন। তো এই আজকে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই ইন্টারিম গভর্নমেন্টকে, যারা আজকের এই দিনটাকে জাতীয়ভাবে শহীদ সেনা দিবস ডিক্লেয়ার করেছেন। এটা একটা বড় ঘটনা, সিম্বলিক অনেক ভ্যালু আছে। বাট শুধুমাত্র আমরা সিম্বলিজমে বিশ্বাস করতে চাই না। জি, 24 ডিসেম্বর কিন্তু আলম ফজলুর রহমানকে প্রধান করে একটি কমিশন করে দেয়, যেই কমিশনকে 90 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। 24 ডিসেম্বর থেকে 24 জানুয়ারি, 24 ফেব্রুয়ারি অর্থাৎ 24 মার্চের মধ্যে কিন্তু রিপোর্টটি পাবলিশ হওয়ার কথা এবং সেই রিপোর্ট আসলে আর অনেক কিছুই বোঝা যাবে যে কি ঘটেছিল। কিন্তু এরই মধ্যে আজকে কিন্তু আমরা দেখলাম যে রাওয়ার আয়োজনে যেই অনুষ্ঠানটি হয়েছে, স্মরণ সভা, সেখানে মাননীয় সেনাপ্রধান তিনি কিছু কথা বলেছেন। অনেকগুলো বিষয় তিনি আলাপ করেছেন যেগুলো কিনা কখনোই আসলে আলাপ করেননি তিনি এইভাবে। তার মধ্যে একটা বিষয় ছিল যে এই হত্যাকাণ্ডটি সম্পূর্ণভাবে বিডিআরের মানে যারা নাকি ছিলেন তাদের সদস্যদের দ্বারা এটা সংঘটিত হয়েছে এবং এখানে কোনো বাট কিংবা ইফ নেই এবং কেউ জড়িত ছিল কিনা সেটা কমিশনের রিপোর্টে বের হবে এবং তিনি ফুল স্টপ দিতে বলেছেন এই জায়গাটায়। আপনি যেই কথা বললেন যে সেনা কর্মকর্তাদের কিংবা তৎকালীন সেনাবাহিনীর যারা দায়িত্বে ছিলেন তাদের একটা ব্যর্থতার কথা আপনি বলছেন, এই বিষয়টি বর্তমান সেনা প্রধানের বক্তব্যের সাথে আসলে সাংঘর্ষিক হয় কিনা? আই ডোন্ট থিঙ্ক সো। অ্যাকচুয়ালি উনি যেটা বলেছেন যে বিডিআর কার্নেজে অবশ্যই বিডিআরের বিপদগামী সৈনিকরা তো জড়িত ছিলই, তাদের মাধ্যমে অনেক হত্যাকাণ্ড হয়েছে, বিভিন্ন ধরনের আরও অরাজকতা হয়েছে, ক্রাইমগুলো হয়েছে, বার্নিং হয়েছে, লুটিং হয়েছে। তো তাদের আমরা তো বলছি না যে তারা জড়িত না, অবশ্যই তারা জড়িত। কিন্তু এটা একটা অনগোয়িং একটা ইনভেস্টিগেশন হচ্ছে, আমাদের একটা কমিশন গঠিত হয়েছে, তারা কাজ করছে। আমরা তো এখানে বিডিআর সদস্য যারা দায়ী তাদেরকে আমরা কন্ডন করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আরও কারা ছিল, তাদের পিছনে আরও কারা পরিকল্পনাকারী ছিল বা ইন্ধনদাতা ছিল এবং ইভেন এমনকি ভিতরে অন্য কোনো শক্তি ঢুকেছিল কিনা। কারণ আমরা জানি যে এটা শোনা গেছে যে এখানে বাইরে থেকে ফোর্স ঢুকেছিল ইন কভার অফ ডার্কনেস এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢুকেছিল এবং কিলিং করে আবার বের হয়ে গেছিলো। হিন্দি স্পিকিং লোকের কথা আমরা শুনেছি। তো এই জিনিসগুলো মেয়ার স্পেকুলেশন না, বিকজ মাল্টিপল সোর্স থেকে এটা শোনা গেছে, যারা ওখানে ভিকটিম ছিলেন তারা বলেছেন। সো এগুলা কিন্তু একটা অ্যাক্টিভ ইনভেস্টিগেশন নাও। তো সেই ক্ষেত্রে আসলে ফুল স্টপ দেওয়া যাবে না। উনি কেন বলেছেন আমি জানি না, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং ব্যারিস্টার রেদওয়ান আরও ভালো বলতে পারবেন। ইটস এ সাবজুডিস ম্যাটার এবং এখানে যেহেতু একটা অ্যাক্টিভ ইনভেস্টিগেশন চলছে, সো আমাদের সবগুলো অ্যাঙ্গেলই কিন্তু আমাদের ফলো করতে হবে, সবগুলো লিড ফলো করতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবার ফিরবো। আমি এর মধ্যে একটু ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রাঞ্জিব আপনার কাছে যেতে চাই। আমরা দেখেছি যে 5ই আগস্টের পর পিলখানা হত্যাকাণ্ডে আমরা 126 জন জওয়ানকে দেখেছি তারা মুক্তি পেয়েছেন, তাদের জামিন দেওয়া হয়েছে এবং একই সাথে দুটো মামলার বিচার কাজও চলছে। একটু আপনার কাছে জানতে চাইবো, যেহেতু তিনি সাবজুডিস ম্যাটার বললেন, এটাকে মামলার আসলে কি অবস্থায় আছে? এখানে আসলে দুই রকমের মামলা হয়েছে। একটা হচ্ছে আমাদের পেনাল কোডে ওই হত্যা মামলার জন্য, আরেকটা হয়েছে মানে দণ্ডবিধির আন্ডারে হয়েছে, অধীনে হয়েছে। আরেকটা হচ্ছে আমাদের এই এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট, বিস্ফোরক আইনের অধীনে। তো
যেটা হত্যা মামলা হয়েছে সেটার বিচার কাজ তো ট্রায়াল তো শেষ হয়েছে এবং সেটার পরে সেই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন অনেকে, সেই আপিলও নিষ্পত্তি হয়েছে এবং সেইটার বিরুদ্ধে যারা সংক্ষুব্ধ হয়েছে লিভ টু আপিল করেছেন। তার বিরুদ্ধে আবার অ্যাপিলেট ডিভিশনে, মানে যেটা আমাদের লাস্ট কোর্ট মাননীয় আপিলেট ডিভিশনের সেই আপিলটা পেন্ডিং আছে, তো সেটা শুনানির জন্য আছে। যেমন কালকেও মামলাটি আমাদের কার্যতালিকায় আছে অ্যাপিলেট ডিভিশনে, তো ওইটা এখন শুনানি আনতে বোঝা যাবে যে আসলে ওই সাজাগুলা কতটুকু যৌক্তিক ছিল এবং কতটুকু অযৌক্তিক ছিল, সেটার পূর্ণাঙ্গ শুনানিটা অ্যাপিলেট ডিভিশনে হবে। এটা গেল দণ্ডবিধির মামলার জন্য। জি। আর যেটা বিস্ফোরক আইনে মামলা, সেক্ষেত্রে মামলাটা এখন বিচারাধীন অবস্থায় আছে, মানে এটার ট্রায়ালটা, বিচার কার্যটি এখনো শেষ হয়নি, এটি এখন সাক্ষীর পর্যায়ে আছে। এবং আপনি যেটা বললেন যে অনেকজনকে মুক্তি না, ঠিক জামিন দেওয়া হয়েছে জি। এবং আরও যারা জামিন প্রার্থনা করেছেন সেই বিষয়টিও আদালত বরাবর এখন আদেশের জন্য আছে, যেটি আগামী 13 মার্চ 13 তারিখে এটি আবার হিয়ারিংয়ের জন্য আসবে ওই ট্রায়াল কোর্টে, যেটা আর কি চলছে বিস্ফোরক আইনে, জি। এবং সেখানে সাক্ষীও চলমান আছে। তো এই দুটো মামলা দুই দিকে চলছে। সো আর তৃতীয় দিক থেকে যদি আমরা বলি যে এই সরকার গঠনের পরে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে যেটি স্বাধীন। সো স্বাধীন তদন্ত কমিশন আরেকটি নতুন ফরম্যাটে তারা দেখবেন, তারা বলেছেন এবং তারাও চিন্তা করছেন যে তারা দেখবেন যে এখানে আসলে দেশীয় এবং বহিঃশক্তির কোনো ইনভলভমেন্ট ছিল কিনা, এখানে কোনো তথ্য প্রমাণ নষ্টের সাথে যারা জড়িত ছিল, এভিডেন্সগুলা যারা নষ্ট করেছেন ইচ্ছাকৃতভাবে তারা কারা ছিলেন এবং তারা আসলে কে কে জড়িত, এটাই তারা বের করবেন। এরকম কিছু জিনিসকে তারা মাথায় রেখেই এই 90 দিনের সময়সীমার মধ্যে তারা তদন্তটি পরিচালনা করবেন। এবং এর মধ্যে আপনি জানেন অলরেডি প্রায় 45-46 দিন পার হয়ে গেছে জি। এবং এর মধ্যে তদন্ত কমিশন অলরেডি প্রায় 37 জনের সাক্ষ্য নিয়েছেন। এবং 37 জন যে সাক্ষ্য নিয়েছেন এর মধ্যে 3 জন ওই ভিকটিমের পরিবারের সদস্য ছাড়া বাকি সবাই কিন্তু আমাদের সেনাবাহিনী বা বিডিআরের সদস্য, এবং তারা এক্স অফিসার্স বা অনেকে বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল এরকম অনেক পদবী লোকজনরা ছিলেন। এবং সেই সাক্ষীগুলা তারা নিচ্ছেন এবং আরও হয়তো নেবেন। এবং তারা এমনকি তারা কয়েকটি দেশে ফরেন মিনিস্ট্রিকে বলেছেন যে ফরেন এমবেসির সাথেও যোগাযোগ করতে, কয়েকটি দেশের, সেই দেশগুলোর নাম তারা বলেননি। কারণটা কি? কারণ অনেকেই আমরা জানি যে বর্তমানে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তারা দেশ থেকে পালিয়ে গেছেন বা দেশে নেই। তাদের ব্যাপারে জানতে গেলে আমাদের ফরেন এমবাসিরও একটি সহায়তার প্রয়োজন আছে, এবং সেজন্যই তদন্ত কমিশন ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এই কাজটি করারও চেষ্টা করে যাচ্ছেন। আর আমার আরেকজন আলোচক যিনি বললেন যে হ্যাঁ আসলেই সাবজুডিস বিষয়ে আমাদের সবারই খেয়াল রাখতে হবে যে স্বাধীন বিচার বিভাগ এখন রয়েছে, বিচারকরা স্বাধীনভাবে বিচার করছেন, এখানে কোনো সরকারি হস্তক্ষেপ নেই, কারো কোনো হস্তক্ষেপ নেই। তাই ওদিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে এবং তদন্ত কমিশনও স্বাধীন, তাদের দিকে তাকিয়ে থাকতে হবে যে কিভাবে এই কার্যগুলো সম্পাদিত হয়। কারণ আমরা যদি কোনো সাবজুডিস বিষয় নিয়ে আমরা কেউ কোনো কমেন্ট করে বসি তাহলে সেটার ইম্প্যাক্ট তো এটা ভালোভাবেও পড়তে পারে, খারাপভাবেও পড়তে পারে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রাজীব। আমি এই প্রসঙ্গ ধরেই আপনার কাছে একটু আসতে চাই লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুল ইসলাম। সেটি হচ্ছে সেনাপ্রধান আরেকটি কথা বলেছেন যে কাদা ছোড়াছড়ি করলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। আজকে শহীদ সেনা দিবস এবং বিডিআর বিদ্রোহ কিংবা হত্যাকাণ্ডের একটা বার্ষিকী আজকে, এই দিনে এসে তার এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন, এবং এটা কি শুধুমাত্র রাজনৈতিক জায়গা থেকেই তিনি মানে রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, না সার্বিকভাবে সব দিক মিলিয়েই তিনি বলেছেন বলে আপনার ধারণা? I really can't say that. You have to ask him why he said so. বাট ধারণা করছি যে আসলে বিপ্লব পরবর্তী সময়ে অনেক স্পেকুলেশন থাকে, অনেক ক্রিটিসিজম হয় পাল্টাপাল্টি, কারণ এখন একটা কিছুটা ইটস নট এ ভেরি নর্মাল সিচুয়েশন। তো অনেক ক্ষেত্রে সিভিয়ার ক্রিটিসিজম হচ্ছে বা অ্যাকুজিশন কাউন্টার অ্যাকুজিশন হচ্ছে, এটা তো একটা সমস্যা করে বই কি। বাট উনি এখন এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য পলিটিক্যাল ডিমেনশন টু ইট সেটা আমি ঠিক বলতে পারবো না। বাট আমি মনে করি যে আমাদের উই শুড বি ওপেন টু ক্রিটিসিজম, দ্যাট ইজ মাই পার্সোনাল ভিউ। এবং যদি কখনো কোনো একটা ব্যাপারে ক্রিটিসিজম হয়, যেমন একটা সরকার চলছে, এই সরকার অবশ্যই জনগণের একটা ম্যান্ডেট নিয়ে এসছে, একটা রেভলিউশনের চেয়ে বড় ম্যান্ডেট আর কিছু হতে পারে না। জি। বাট তারা যদি ফেল করে কোনো একটা ক্ষেত্রে তার যদি কোনো ফেলিয়ার থাকে, আমরা তো ক্রিটিসিজম করবই, তাই না? এখন সব ক্রিটিসিজমে যে সবসময় কনস্ট্রাকটিভ হয় তাও না।
ইন দিস এরা এখন আসলে ক্রিটিসিজমের একটা জিনিস, এটা আমি একটা কোথাও পোস্ট করলাম, এটা কুইকলি ভাইরাল হয়ে যায়। দ্যাটস ট্রু, দিস ইজ কোয়াইট এ বিট অফ অ্যানোয়েন্স। কিন্তু আমাদেরকে উই হ্যাভ টু লিভ ইন দিস ওয়ার্ল্ড, এবং এটাকে কীভাবে ডিল করতে হবে সেটা আমাদের জানা থাকা উচিত। এবং যে ক্ষেত্রে যদি স্পেসিফিক কোনো এলিগেশন কারণ নামে এসে থাকে সেটা অ্যাড্রেসও করা উচিত। সো আমি 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 ভাবছি যে উনি হয়তো একটা ইউনিটি ডাক দিয়েছেন। ইউনিটি অবশ্যই দরকার আছে আমাদের মধ্যে ডিফারেন্স থাকবে, ডিবেট হবে, ক্রিটিসিজম হবে, বাট অন মেজর ইস্যুস লাইক অন দ্য ইস্যু অফ সভরেনিটি, আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি, ন্যাশনাল সিকিউরিটি, এই সমস্ত ক্ষেত্রে একটা বেয়ার মিনিমাম একটা ইউনিটি আমাদের থাকতে হবে, একটা কনসেনসাস থাকতে হবে। সেটাই হয়তো উনি মিন করেছেন। আমরা দেখেছি 24 ডিসেম্বর যে তদন্ত কমিশনটি গঠন করা হয় তার আগে ডিসেম্বরের ওই মাসটাতে কিন্তু এই তদন্ত কমিশন নিয়ে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে, এবং পরবর্তীতে 17 ডিসেম্বর সম্ভবত যারা কিনা সেই সময়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরা, এবং সেখানে আপনিও ছিলেন, শহীদ মিনারে একটি সমাবেশ করে 5 কর্মদিবসের একটি আলটিমেটাম দেওয়া হয় যে 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে। একটু জানাবেন যে 5ই আগস্ট পরবর্তী যে সরকার ক্ষমতায় আসলেন তাদের দিক থেকে তদন্ত কমিশন গঠন করার ক্ষেত্রে এই যে ডিলেমাটুকু ছিল এটার কারণটি কি হতে পারে? এটা আমি ঠিক বলতে পারবো না আসলে কি প্রেশার, কোনো ধরনের প্রেশার ছিল কিনা, বাট আমরা প্রথম থেকে চেয়েছি, বিকজ গত 15 বছরে এই ক্ষতটা নিয়েই কিন্তু আমরা দিন গুনছিলাম। আমরা জানতাম যে যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্ট না যায় এটা প্রপার তদন্ত হবে না। কিন্তু তদন্ত হওয়ার জন্য যে বেয়ার মিনিমাম যে একটা ইয়ে থাকে, যে কন্ডিউসিভ একটা এনভায়রনমেন্ট থাকে, সেটা ছিল না। আপনি জানেন যে এই স্বাধীন যে তদন্ত কমিশনটা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের পরে, ন্যাশনাল লেভেলে যেটা হয়েছিল বা মিলিটারি আর্মি যেটা করেছিল, সেখানে এমন অনেক মানুষ আছে বা যারা অফিসিয়াল ছিল সে সময়, মিলিটারি অফিসিয়ালস বা পলিটিক্যাল পার্সোনালিটিস, যাদের নাম বিভিন্নভাবে এসছে, তাদের কিন্তু কোনো ধরনের ইনভেস্টিগেশন করা হয়নি, ইন্টারোগেশন করা হয়নি। দেয়ার ওয়াজ এ ক্লিয়ার ইনস্ট্রাকশন ফ্রম দি গভর্নমেন্ট যে এদেরকে কিছু ডাকা যাবে না, এদের কিছু বলা যাবে না। তো আমরা চাচ্ছিলাম যে বিপ্লব পরবর্তী স্বল্পতম সময়ে একটা স্বাধীন তদন্ত কমিশন হওয়া উচিত, বাট সেটা অনেক সময় নিয়ে হয়েছে। এবং ইনিশিয়ালি তো আমরা শুনেছিলাম যে কমিশন হবে না, কমিটি হবে, যেটা আমরা কন্টেস্ট করলাম, বিকজ কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কোনো কমিটি হলে আসলে কোনো কাজই হতো না। এখন একটা কমিশন হয়েছে, দে হ্যাভ কোয়াইট এ বিট অফ পাওয়ার অ্যান্ড অথরিটি, সেটা ভালো। কিন্তু তাদের অনেক চ্যালেঞ্জও আছে, অনেক এভিডেন্স এগুলো নষ্ট করে ফেলা হয়েছে, অনেক যাদের নামে এই ধরনের এলিগেশনগুলো আছে তারা পালিয়ে গেছে। হ্যাঁ, এবং রাজনৈতিক দলের মানে রাজনৈতিক যে যাদের নাম এসেছিল তাদের কাউকে কি আসলে কোনোভাবে বিচার মুখোমুখি করার সম্ভাবনা আছে এখন? অবশ্যই আছে, অবশ্যই আছে। এগুলো তো ইনভেস্টিগেশন ব্যাপার, ক্লিয়ারলি যদি ইনভেস্টিগেশন করা যায়। আমি একটা এক্সাম্পল দিই। আপনি জানেন যে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল 25শে ফেব্রুয়ারি, জি, বাট এখন আমরা জানি যে তারও 2 মাস আগে থেকে কিন্তু এই পরিকল্পনা শুরু হয়। নিউমারাস মিটিং হয় পিলখানার ভিতরে এবং বাইরে। এই বিডিআর সোলজাররা মিটিং করেছে, তারা ব্যারিস্টার তাপসের সাথে মিট করেছে, শেখ সেলিমের সাথে মিট করেছে, এমনকি সাহারা খাতুনের সাথে মিট করেছে, দেন হোম মিনিস্টার। এবং দেয়ার আর লটস অফ টেলিফোন কনভারসেশন। তোরাব আলী যে একজন প্রাইম অ্যাকিউজড, তার সাথে অনেকগুলা কল হয়েছিল, লং ডিস্টেন্স কল, এবং যথেষ্ট সময় নিয়ে বাইরে থেকে, সিঙ্গাপুর থেকে, ইন্ডিয়া থেকে। তো এই পার্সোনালিগুলোকে ইনভেস্টিগেশন আওতায় তো আনতেই হবে, না হলে তো এটা অসম্পূর্ণ থেকে যাবে। শুধুমাত্র বিডিআর সৈনিকরা যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের একটা বিচার হচ্ছে, সেই বিচারটা অনগোয়িং প্রসেস, তো সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাট যাদেরকে আসলে এই মামলার অধীনে আনাই হয় নাই, বাট ক্লিয়ার এভিডেন্স আছে, তাদেরকে তো অবশ্যই ইনভেস্টিগেশনের মাধ্যমে আনতে হবে। বিচার হবে কি হবে না সেটা হচ্ছে পরের জিনিস। দ্য ইনভেস্টিগেশন মাস্ট বি প্রপার। হয়তো অনেকে পাওয়া যাবে না জীবনে, বাট আমরা তো আশা করতেই হবে। শেখ হাসিনাকে তো আমরা আশা করছি সামডে শি উইল কাম অ্যান্ড ফেস ট্রায়াল। মানে অলরেডি তো তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাই না? এবং ইটস পসিবল দ্যাট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার মামলা হতে পারে।
সো আমি আপনার কাছে আরেকবার আসবো জি। কর্নেল শামসুল ইসলাম। আমি এর আগে একটু ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রাঞ্জিব আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে তিনি বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতার কথা বললেন এবং সেগুলো নিয়ে আমরা অনেকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে দেখি এবং তাদের মধ্যে যাদের নাম আসে তাদের অনেকেই না অধিকাংশই আসলে এখন আর দেশে নেই। যদি কোনোভাবে তাদেরকে তদন্তের মুখোমুখি করতে হয় সেই ক্ষেত্রে আইনি কোনো চ্যালেঞ্জ আছে কিনা তাদের বিচার কিংবা তদন্ত করার ক্ষেত্রে? আসলে কি আইনি চ্যালেঞ্জটা এটা হয়তো প্রক্রিয়াটাতে একটু সময় ক্ষেপণ হবে, মানে তাদেরকে আনতে হবে, আনার পর তাদেরকে ট্রায়ালে তাদের ফেস অনুপস্থিতিতে কোনো কিছু সম্ভব? হ্যাঁ ট্রায়াল অ্যাবসেন্সিয়া যদি এটাই বলছি আমি, যে তাদেরকে আনার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি আগে তদন্তটা শেষ করা, একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা যে আসলে কারা কারা জড়িত ছিল। কারণ আমরা এখন অনেকেই আমরা কিন্তু মানে আমরা ধারণা করছি যে এ থাকতে পারে, ও থাকতে পারে, এই থাকতে পারে, কিন্তু স্পেসিফিক্যালি কারা ছিল সেটা তো নিরপেক্ষ তদন্ত যখন শেষ হবে, এই কমিশন যখন করবেন, কারণ কমিশন দায়িত্বটাই পালন করছেন যে দেশীয় এবং বহিঃশক্তির কারা জড়িত ছিলেন, কারা এই তথ্য প্রমাণগুলোকে নষ্ট করলেন এবং কারা এই 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 টোটাল ষড়যন্ত্রটার সাথে জড়িত ছিল। কারণ এটা তো একটা আসলে ড্রামা স্টেজ করা হয়েছে, আর কিছু না। এটা তো মানে যারা খুন করেছেন তাদেরকে কারা ইনস্টিগেট করলো, কারা এই যে দিনের পর দিন মিটিং করলো, প্ল্যানিং করলো, এই লোকগুলা কারা, এই তদন্ত কমিশন সেটাই বের করবে। এবং বের করে যখন নামগুলো আসবে তখন তাদেরকে যখন ওই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, জারি হওয়ার পর যদি তারা না উপস্থিত হন বা তাদেরকে ধরে আনা না যায়, তাহলে তাদের অনুপস্থিতির ট্রায়াল হবে, রাষ্ট্রপক্ষের মাধ্যমে তাদের জন্য উকিল নিযুক্ত হবেন এবং সেই আইনজীবীর মাধ্যমে তাদেরকে ডিফেন্ড করবেন। এবং কমিশনের যে রিপোর্ট সেটি কি আসলে তদন্ত প্রতিবেদন হিসেবে গৃহীত হবে? না, তদন্ত কমিশন যে মানে এই কমিশন যে রিপোর্টটি দিবেন সেটা তো তখন তারা একটা প্রস্তাবনা আকারে নিয়ে আসবেন এবং প্রস্তাবনা আকারে আনার পরেই তখন নতুন করে তো একটা মামলা করতে হবে ওইটার উপর বেস করে। তো তখনকার ওখানেই নিশ্চয়ই রেকমেন্ডেশনগুলো থাকবে যে আসলে তখনকার পরিস্থিতিটা কি দাঁড়ায়। কারণ এই তদন্ত শেষ হওয়ার আগে আসলে এই ব্যাপারে আমি মানে বলতে চাচ্ছি না। যে তবে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে তদন্ত কমিশন যেই গঠিত হয়েছে সেটি রিপোর্ট দেওয়ার আগে যাদেরকে সন্দেহভাজন বলে আমরা গত 15 বছর ধরে দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে এবং আজকে শামসুল ইসলাম সাহেব যেটি বললেন সব মিলিয়ে তাদের নামে কি কোনো মামলা হয়েছে কিংবা হওয়ার সুযোগ আছে? না, এখনো তো মামলা ওই ঘটনাকে কেন্দ্র করে তার হয়নি। জি, মানে তবে এই কমিশন কাজ করছেন, আমাদের পূর্ণ আস্থা রাখা উচিত। আর যেহেতু মাত্র আমরা তো আসলে একটা ভঙ্গুর অবস্থায় দেশটা শুরু হয়েছে, জি, এই 10 বছরের কালিমা এই 41 দিনে তার শেষ হবে না এটাকে। এবং আমাদের প্রত্যেকটা মানুষের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের এই দেশপ্রেমটা। যারা হারিয়ে গেছেন তারা দেশপ্রেমিক ছিলেন, আমাদেরকে ওই দেশপ্রেমটা রেখেই কিন্তু এই কাজটাকে, কারণ এই দায়টা পুরা জাতির। এই লোকগুলা কোনোদিনও ফেরত আসবেন না, কিন্তু তারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়ে গেলেন। এবং এই আমরা জাতি হিসাবে লজ্জিত যে আজকে এই এত বছর পরেও এটার সঠিক তদন্ত আমরা পাই নাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে লেফটেন্যান্ট কর্নেল অশরফত এবং শামসুল ইসলাম। আপনার কাছে জানতে চাই আপনি যখন চাকরিচ্যুত হন তখন আপনাদের যিনি সেনা প্রধান ছিলেন মইনুল আহমেদ, তিনি বেশ কিছুদিন আগে তার নিজস্ব যে ইউটিউব চ্যানেল সেখানে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন এবং সেখানকার কথাবার্তায় মনে হয়েছে তিনি আসলে তার যে অক্ষমতা কিংবা তার যে অপারগতা সেগুলো তিনি প্রকাশ করেছেন এবং তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় সেনাবাহিনী কেন সেখানে ইন্টারফেয়ার করতে পারেনি, 26 ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত সেনাবাহিনী ঢুকতে পারেনি, সে বিষয়গুলো নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। তো তার এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেহেতু সময় খুব কম একসাথে দুটি প্রশ্ন করে ফেলি। 2 নম্বর হচ্ছে আপনারা সন্দেহভাজন যাদের যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের নাম বলছেন তাদের বিরুদ্ধে কেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের সদস্যরা, যেমন সাবেক ডিজি মেজর শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া, তিনি বেশ অ্যাক্টিভ এই জায়গাটায়, তাদের পক্ষ থেকে এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপারে বারবার কথা বলা হয় কিন্তু মামলা কেন করা হয়নি? মইনুল আহমেদ তিনি সহ সেনার প্রধান ছিলেন, তিনি তার বক্তব্যে বলেছেন যে তার উপর অনেক প্রেশার ছিল বা সরকারের বলা হয়েছিল যেন কোনো অপারেশন করা যাবে না, সেই কারণে তিনি করতে পারেন না, ইত্যাদি ইত্যাদি। আর্মি অ্যাক্ট সেকশন 31 হচ্ছে মিউটিনি বা বিদ্রোহ। এটা তো অ্যাকচুয়ালি যদি হত্যাকাণ্ড ছিল বা বিদ্রোহের ফর্মেই হত্যাকাণ্ডটা হয়েছে। সো একটা অনগোয়িং বিদ্রোহ ঠেকানোর দায়িত্ব প্রত্যেকটা ইউনিফর্ম পার্সনের, মিলিটারি পার্সন। আমি ছুটিতে থাকলেও কিন্তু আমাকে যদি আমার সামনে কোনো একটা ঘটনা হয় যেটা বিদ্রোহের সমতুল্য, সেটা আমাকে কন্টেস্ট করতে হবে। আই হ্যাভ টু টেক অ্যাকশন, আই হ্যাভ টু ইনফর্ম। মইনুল আহমেদ সাহেব কোনোভাবেই বলতে পারেন না যে তার কোনো দায়িত্ব ছিল না বা তিনি দায়িত্ব অপারগ ছিলেন। It was very much in his responsibility to act decisively, launching an operation. In fact, anybody and everybody who were there, যারা ওখানে গিয়েছিল তাদেরও দায়িত্ব ছিল, without consulting any senior officers they should have entered.
এটা হচ্ছে বেসিক প্রেমাইস অফ এ মিউটিনি কাইন্ড অফ এতে কি তারা কোনো ধরনের বিচারের মুখোমুখি হতেন? আমি জানি না, এটা তো অবশ্যই এই যে আমাদের যে কমিশনটা আছে, এই কমিশনটা অবশ্যই ইনভেস্টিগেট করা উচিত যে কাদের দায়িত্ব ছিল সে সময় এই ঘটনাটা, এই যে একটা বিদ্রোহ টাইপের একটা সিচুয়েশন যে তৈরি হয়েছে, সেটাকে কন্টেস্ট কেন করতে পারলো না, কেন বিদ্রোহটা কোয়েল করতে পারলো না বা মার্ডারগুলো ঠেকাতে পারলো না, কি কি কারণ ছিল তাদের অপারেশনটা লঞ্চ করতে পারলো, ইন্টেলিজেন্স ফেইলিয়ার কী ছিল ফর ইনস্টেন্স, যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং এমনকি মোস্ট ইম্পর্টেন্টলি যে ইনভেস্টিগেশনের সময় কারা কারা এই ইনভেস্টিগেশনগুলোকে যে সাবভার্ট করেছে, ডিসরাপ্ট করেছে বাই স্যানিটাইজিং অর ডিস্ট্রয়িং দ্য এভিডেন্সেস। ইভেন আপনি জানেন যে এই সময়ে, তদন্তকালীন সময়ে আনুমানিক 50 কাছাকাছি বিডিআর সৈনিক কিন্তু মারা যায়। এবং আমরা জানি যে অ্যাকচুয়ালি তাদেরকে পরিকল্পিত জেল অভ্যন্তরেও মারা গেছে, জেলের অভ্যন্তরে মারা গেছে, তাদেরকে বলা হয়েছে হার্ট অ্যাটাকে মারা গেছে বা ইন্টারোগেশনের সময় মারা গেছে, হ্যাঁ, কিন্তু অন্য কিছু বলে চালিয়ে দেওয়া হয়েছে। তার মানে দি অ্যাক্টিভ যারা দোজ হু আর ভেরি ক্লিয়ার বা ক্রেডিবল উইটনেস ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের সময় আছে আর 2 মিনিট, একটু যদি দ্বিতীয় প্রশ্নটির উত্তর দিতেন যে কেন যারা নাকি ভুক্তভোগী তারা সেই সন্দেহভাজন রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করছেন না? একটু এখন কেন করছেন? এখন তো করেছে, একটা মামলা তো ওরা করেছে, আই থিঙ্ক সো। একটা মামলা তো হয়েছে না, একটা মামলা, একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটা মামলা কিন্তু হয়েছে এই বিডিআরের স্বজনরা। 15 বছরও তো আসলে কিছু করা যায় না, বিকজ এই কথাটাই বলতে চাচ্ছিলাম আসলে। তখন তো পরিবেশটাই ছিল। অনেক ধন্যবাদ আপনাকে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুল ইসলাম, অবসরপ্রাপ্ত। আমি সর্বশেষ ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রাজীব আপনার কাছে আসতে চাই। আজকে প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন যে বিডিআর বিদ্রোহে কিংবা বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সেটা তার দায়, এই বিচার করা জাতির দায়বদ্ধতা এবং সেই দায়বদ্ধতা তিনি পালন করবেন। আপনার কাছে কি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পরবর্তী যে নির্বাচিত সরকার আসবেন তারা এটি ধরে রাখবেন কিংবা ধরে রাখবেন? ইনশাআল্লাহ এই দেশে এই 5ই আগস্টের পরে যে কালচারটা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আমরা আশা করি বা আমরা আশা রাখতে চাই যে এই দেশে ওই বিচারহীনতার মানে কালচার চলে যাবে। স্বাধীন বিচার বিভাগ এসেছে এবং এই স্বাধীন বিচার বিভাগ তারা দৃঢ়তার সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এবং এটা শুধু এই সরকার না, এই জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে, এই জন্যই তো এত সংস্কার, এই জন্যই তো এই 1.5 মাস আন্দোলনে এতগুলো মানুষ প্রাণ দিল এই দেশটাকে নতুন করে গড়ার জন্য। আমাদের এটাই বলছিলাম, আজকেও একজনকে বলছিলাম যে এই দেশে এই 16 বছরে এতটা সিস্টেম করাপ্ট হয়েছে যে আমাদের ভেতরকার মরালিটি, এথিক্স সব নষ্ট হয়ে গেছে, সেটাকে আবার রিবিল্ড করা লাগছে। তো ইনশাল্লাহ আশা করি যে এই পরবর্তী সরকারেও যারা আসবেন তারা এইসব থেকে শিক্ষা গ্রহণ করেই তারা ইনশাল্লাহ দায়িত্বপ্রাপ্ত হবেন। কেউ ক্ষমতায় আর আসবেন না, তারা দায়িত্ব নেবেন এই দেশের মানুষকে কিভাবে সার্ভ করা যায়। ক্ষমতার দিন চলে গেছে, এখন দায়িত্ব নিতে হবে দেশ গড়ার। ইনশাআল্লাহ সেটাই আশা করি, সেটাই করবে। অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুল ইসলাম, অবসরপ্রাপ্ত, এবং একই সাথে ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রাজীব, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আলোচনার মধ্য দিয়ে যে বিষয়টি স্পষ্ট হলো যে বিডিআর যে হত্যাকাণ্ড ঘটেছে সেটিকে বিদ্রোহ না বলে হত্যাকাণ্ড হিসেবে বলতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সেটাই বলা উচিত বলে আপনারা মনে করছেন। একই সাথে যে 57 জন সেনা কর্মকর্তা জাতির সূর্য সন্তান সেদিন নিহত হয়েছিলেন, তাদের হত্যার বিচার সেটি আসলে যে কোনোভাবেই হোক সঠিক বিচার এবং তদন্ত হওয়া প্রয়োজন, সেই প্রত্যাশা আমরাও করছি এবং এই প্রত্যাশা রেখেই আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।